সবাইকে নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সমাধান করব, অর্থাৎ টাইপ 4 নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার? মোটামুটি হচ্ছে তোমার প্রতি লিটারে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। তাহলে 150 লিটারে কতটুকু হবে? 150 ইন্টু 5 অর্থাৎ হচ্ছে 750 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। আচ্ছা, পৃথিবীর ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ? এটা আমরা আগেও একটা এমসিকিউতে পড়েছিলাম। পৃথিবীতে ব্যবহার উপযোগী পানি শতকরা হচ্ছে 1 ভাগ। যদিও পৃথিবীতে পানির পরিমাণ প্রচুর মানে স্থলের 4 ভাগের 3 ভাগই কিন্তু পানি। তো এই যে পানি, এর মধ্যে বেশিরভাগই কিন্তু সমুদ্রের পানি, যা আমাদের জন্য ব্যবহার উপযোগী না। আমাদের জন্য ব্যবহার উপযোগী মাত্র 1% পানি। 100 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? প্রতি লিটারে 5 মিলিগ্রাম হলে 100 লিটারে হচ্ছে 500 মিলিগ্রাম। আচ্ছা, জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। তাহলে 0.125 গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এটা গ্রামকে হচ্ছে মিলিগ্রামে নিয়ে যাব। গ্রামকে মিলিগ্রামে নিলে হচ্ছে যে আমরা কত পাবো? 125 মিলিগ্রাম। 125 মিলিগ্রাম। তো এইটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, কারণ হচ্ছে প্রতি লিটারে হচ্ছে 5 মিলিগ্রাম করে থাকে, তাহলে আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রে কত পাবো? এক্ষেত্রে পাবো হচ্ছে 25। তাহলে আমাদের এক্ষেত্রে কত লিটার হবে? 25 লিটার। অর্থাৎ 25 লিটার পানিতে হচ্ছে 0.125 গ্রাম বা 125 মিলিগ্রাম অক্সিজেন থাকে। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 10 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? প্রতি মিলিলিটারে হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 × 50 মিলিগ্রাম থাকা প্রয়োজন। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটারে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 0.175 গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? তো আমরা প্রথমেই গ্রামটাকে হচ্ছে মিলিগ্রামে নিয়ে যাব। আগের একটা এমসিকিউতে আমরা এটা সমাধান করেছিলাম। তো 0.175 গ্রামকে যদি আমরা মিলিগ্রামে নিয়ে যাই তাহলে এটা হবে হচ্ছে 175 মিলিগ্রাম। আর এই 175 মিলিগ্রামকে 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 175 মিলিগ্রামকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে সম্ভবত হচ্ছে আমরা 35 লিটার পাবো, অর্থাৎ 35 পাবো। মানে 35 লিটারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কতটুকু? 175 গ্রাম, 0.175 গ্রাম বা হচ্ছে 175 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকতে পারে। এটা আগের একটা অঙ্কেও আমরা এমসিকিউতে করেছিলাম, সো একই নিয়মে করে ফেলবা। আচ্ছা, অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হয়? খেয়াল করো, পিএইচ জিনিসটা একটু কনসেপ্ট হচ্ছে আমরা একটু ক্লিয়ার করি। পিএইচ একটা স্কেল, যেটা দিয়ে কোনো একটা জিনিস হচ্ছে অ্যাসিড না ক্ষার সেটা আমরা হচ্ছে নির্ণয় করতে পারি। তো সামহাও যদি পিএইচ এর মান 7 এর কম হয়, পিএইচ এর মান যদি হচ্ছে 7 এর কম হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। আর যদি পিএইচ এর মান 7 এর বেশি হয়, পিএইচ এর মান 7 এর বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষার। আর পিএইচ এর মান যদি হচ্ছে 7 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নিরপেক্ষ। সুতরাং পিএইচ রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হবে? পিএইচ এর মান কম থাকলে হচ্ছে অ্যাসিড হয়, তাহলে হচ্ছে কমে যাবে পিএইচ এর মান। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 125 মিলিগ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? 25 লিটার পানিতে মিশ্রিত থাকবে। পানিতে কোনটি না থাকলে মাছ বাঁচতে পারে না? অক্সিজেন না থাকলে হচ্ছে পানিতে মাছ বাঁচবে না, এটা স্বাভাবিক অ্যান্সার। জলজ উদ্ভিদের ভালোভাবে বেঁচে থাকার জন্য পিএইচ এর মান কত হওয়া বাঞ্ছনীয়? পিএইচ এর মান 6 থেকে 8 হওয়া বাঞ্ছনীয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 8 ক। আচ্ছা, 71 দ্রবণ অ্যাসিডিক হলে পিএইচ এর কোন শর্ত সঠিক? একটু আগে আমরা বলে আসছি, অ্যাসিডিক হলে 7 থেকে কমে যাবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। আচ্ছা, তারপর হচ্ছে দ্রবণ নিরপেক্ষ হলে পিএইচ এর কোন শর্তটি সঠিক? 7 এর সমান হবে, একটু আগে আলোচনা করে আসছিলাম। পিএইচ রিলেটেড গুলো তোমরা খুব সহজেই এখান থেকে অ্যান্সার করতে পারবা। কোন পিএইচ মানটি ক্ষারীয় দ্রবণের জন্য প্রযোজ্য? 7 থেকে হচ্ছে বেশি, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। জলীয় দ্রবণ অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ কোনটি দ্বারা বোঝা যায়? পিএইচ দ্বারা বোঝা যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য পিএইচ থাকা প্রয়োজন, একটু আগে বলে আসছি 6 থেকে 8 এর মধ্যে থাকা প্রয়োজন। আর ক্ষারের পরিমাণ বাড়লে কি হবে? ক্ষারের পরিমাণ বাড়লে পিএইচ এর পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। ক্ষারের পরিমাণ বাড়লে পিএইচ এর পরিমাণ বেড়ে যাবে। আর ক্ষারের পরিমাণ কমলে পিএইচ এর মান কমে যাবে, বা অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর পরিমাণ কমে যাবে। পানির পিএইচ এর নিরপেক্ষ মান কত? এটা পানির পিএইচ না, যে কোনো পিএইচ এর ক্ষেত্রে নিরপেক্ষ মান হচ্ছে 7। আচ্ছা, একটি পুকুরের পানির পিএইচ হচ্ছে 9। পুকুরের পানি মাছ চাষের অনুপযোগী, মাছ চাষের জন্য উপযোগী হচ্ছে 6 থেকে 8।
আচ্ছা, ক্ষারের মাত্রা বেশি, যেহেতু 7-এর থেকে বেশি তাহলে ক্ষারের মাত্রা বেশি, অ্যাসিডের মাত্রা কম হবে, তাহলে অ্যান্সার হবে 1 আর 2 অর্থাৎ ক। প্রয়োজনের সময় ইলিশ মাছ কোন পানিতে আসে? মিঠা পানিতে আসে। তারা ইলিশ মাছ হচ্ছে নোনা পানিতে ডিম পাড়তে পারে না, ডিম পারলে নোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে তারা মিঠা পানিতে এসে ডিম পাড়ে। ডিম ছাড়ার সময় ইলিশ কোথায় আসে? ডিম ছাড়ার সময় ইলিশ হচ্ছে তোমার নদীতে আসে। আচ্ছা, নোয়াখালীর একটি নদীর পানির পিএইচের মান 8-এর কাছাকাছি, উক্ত নদীর পানি ক্ষারীয়। 7-এর বেশি মানে হচ্ছে ক্ষারীয়। উদ্দীপকের নদীর পিএইচের মান পানি ক্ষারীয় প্রকৃতি নির্দেশ করে, যেটা আগের এমসিকিউতে বুঝলাম। জলজ প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকার উপযোগী, যেহেতু 6 থেকে 8 হচ্ছে যে কমফোর্টেবল, আর বেশি হলে জলজ প্রাণীদের দেহে খনিজ পদার্থ বাহিরে চলে আসে। তো এই ক্ষেত্রে তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2 অর্থাৎ ক। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 84 নম্বর প্রশ্ন হচ্ছে পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে? পানির ঘনত্ব হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। এইটাতে একটু কনফিউজড হতে পারে, যেহেতু অপশানে আয়তন দেওয়া আছে। ঘনত্ব নির্ণয় সূত্র কি? ঘনত্ব ডেনসিটি রো সমান হচ্ছে m/v। তো এই ক্ষেত্রে হচ্ছে ডেনসিটিটা হচ্ছে যদিও ভলিউমের উপর নির্ভর করে, মানে ঘনত্বের উপর নির্ভর করে, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে হচ্ছে ভলিউম বা আয়তনের পরিমাণ পরিবর্তিত হয়ে যায়। তাহলে আয়তনের মান কিসের উপর নির্ভর করতেছে? ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করতেছে। দ্যাটস ওয়াই ঘনত্ব নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপরে। পানির পিএইচের মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায়? অ্যাসিডিক হলে অর্থাৎ 5 হলে হচ্ছে মাছের ডিম নষ্ট হয়ে যায়। পিএইচ খুব কমে গেলে জলজ প্রাণী দেহ থেকে কোনটি বাহিরে চলে আসে? ক্যালসিয়াম বাহিরে চলে আসে। পিএইচের মান খুব কমে গেলে তোমার হচ্ছে ক্যালসিয়াম বাহিরে চলে আসে। আচ্ছা, পানির গুণগত মান নির্ভর করে পিএইচ মানের উপর, তারপর হচ্ছে তাপমাত্রার উপর, অক্সিজেনের উপর, তিনটার উপরেই হচ্ছে গুণগত মান নির্ভর করবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে খ। তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব।